নেই। এই নতজানু সরকার কিংবা ফ্যাসিস্ট সরকার যারা পার্শ্ববর্তী দেশের দয়ার উপরে নিজেদের মস্তক টিকিয়ে রেখেছিল, এই দেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শ্রমিক, জনতা, কৃষক, নারী পুরুষ নির্বিশেষে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করে দিয়েছে। আজকে নতুন বাংলাদেশ গড়বার সময় যারা আমাদের পথ দেখিয়েছিলেন, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারা আজকে প্রয়াত হয়েছেন স্বাভাবিক নিয়মেই। দেশবাসী অভূতপূর্ব শ্রদ্ধা জ্ঞাপন করেছে আমাদের প্রয়াত নেত্রীর প্রতি, অভাবনীয়। সমগ্র বিশ্ববাসী আমাদের শোকের অংশীদার হয়েছে সেদিন। আজ আমরা সামনের দিকে তাকাতে চাই, যে নতুন নেতা আমাদের জনাব তারেক রহমান তার স্বপ্নকে বাস্তবে তিনি রূপ দিতে চান। আমরা তার সহায়ক হতে চাই। আমরা জনগণকে সতর্ক করতে চাই, যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা সেই মধ্যযুগীয় আইন কানুন প্রবর্তন করতে চায়, যারা এই দেশটির জন্ম লগ্নে আতুর ঘরে গলা টিপে মারতে চেয়েছিল, যারা গোপনে দেশ বিরোধী শক্তির সাথে চক্রান্ত করে, তাদের সম্পর্কে সচেতন থাকুন আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা, যারা একটি আধুনিক জীবনের স্বপ্ন দেখেছেন কিংবা স্বাদ পেয়েছেন, তারা কি আবার রান্নাঘরে ঢুকে যে সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিবেন? আমাদের সতর্ক থাকতে হবে সেই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের পেছনে ঠেলে দিয়ে চায়। আসুন আমরা আগামী যে নির্বাচন, জাতীয় সংসদের ধানের শীষের পক্ষে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা প্রচার চালাই। আমরা যদি সকলে এক থাকি, কোন অপশক্তি, কোন দুর্বৃত্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না। বিশ্বাস, আদর্শের শক্তি বড় শক্তি, নিষ্ঠা আমাদের দলের প্রতি, আদর্শের প্রতি। আমাদের নেত্রী সেই অকুতভয় বেগম খালেদা জিয়া, তিনি একটি উজ্জ্বল প্রদীপের মতো আমাদের সামনে সর্বদা বিরাজমান ছিলেন। সেই আদর্শের সামনে রেখে সমস্ত অপশক্তির বিরুদ্ধে, সমস্ত আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নিরন্তর লড়াইয়ের প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করতে চাই। যশোরবাসী, প্রিয় যশোরবাসী, আপনারা ধানের শীষের পক্ষে বরাবর অতীতের মতোই আবারও আগামীতে সমর্থন দেবেন এবং বিপুল ভোটে এই আসন থেকে শুধু নয়, আমাদের যে সমস্ত জেলা আশপাশ থেকে যারা প্রতিনিধি হিসাবে এসছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার যার জায়গা থেকে ধানের শীষের পক্ষে কাজ করে খুলনা বিভাগ থেকে আমরা জাতীয়তাবাদী দলের একাধিক সংসদ সদস্য জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনাদের কাছে আমাদের আবার আহ্বান, আপনারা ধানের শীষের পক্ষে থাকুন এবং জাতীয়তাবাদী শক্তির বিজয়কে নিশ্চিত করুন। আল্লাহ আমাদের সহায়ক। সকলে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগমকে। সংগ্রামী সাথীরা, আপনাদের আবারও স্মরণ করিয়ে দিই, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি এই মাঠে উপস্থিত হবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে বসে থাকবেন এবং এই ফ্ল্যাগ এবং যাদের কাছে ব্যানার বা ফেস্টুন আছে, এগুলো উনি মঞ্চে ওঠার পরে আপনারা নিচে নামিয়ে রাখবেন। আর আমাদের যে সমস্ত ভাইরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, যাদেরকে রাস্তার পাশে থাকার কথা, তারা রাস্তার পাশে থাকবেন, রাস্তাটা যাতে খালি থাকে খেয়াল রাখবেন। কোনো লোক যাতে আপনাদেরকে পারিয়ে রাস্তার উপরে উঠে না যায় যখন প্রধান অতিথি আসবেন। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভায় আমাদের যশোরের মানুষের অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত, আন্দোলন সংগ্রামের সময় মামলা খেয়ে আমরা
ঢাকায় যে যার ওখানে বসে থাকতাম। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ যশোরের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি কিছুক্ষণ পরেই এই যশোরের সমাবেশের প্রধান অতিথি আমাদের দলের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশের আপামর জনগণের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান তিনি পা রাখবেন, অবতরণ করবেন এবং সমাবেশ স্থলে আসবেন। আজকে এমন একটা সময় আমরা অবতীর্ণ হয়েছি সময়ে, এবং আজকে মিটিংটা হচ্ছে আর মাত্র 9 দিন পরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন, দীর্ঘ ত্যাগের বিনিময়ে হাজার হাজার কর্মীর প্রাণদান, হাজার হাজার কর্মীর গুম হওয়ার পর জুলাই অভ্যুত্থানের মাঝ দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং একটি গণতান্ত্রিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। আজকে সেই বহু আকাঙ্ক্ষিত নির্বাচন, যার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেই নির্বাচন আমাদের দ্বার প্রান্তে এসে গেছে। তাই আমি মনে করি যে এইবারকার এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এই নির্বাচন নির্ধারিত করবে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং এই নির্বাচনের মাঝ দিয়ে একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ, যার স্বপ্ন দেখেন আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বারবার বলেছেন যে আমরা পুরনো অবস্থা থেকে ফিরে এসে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, একটা সাম্য মৈত্রীর বাংলাদেশ, যেখানে বিভেদ বিভাজন থাকবে না, যেখানে মানুষের মধ্যে একটি ঐক্য এবং সংহতি, এবং মানুষ তার মর্যাদার আসনে অবতীর্ণ হবে। কৃষকের এই দেশ, শ্রমিকের এই দেশ, এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ভাবনা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেবেছেন, তিনি যে বাংলাদেশে একটি নবজাগরণ সৃষ্টি করেছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং তার ভাবনাকে সামনের দিকে নিয়ে গেছেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের মানে গণতন্ত্রের মাতা, অল্প কয়েকদিন আগে যিনি অতএব সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী বন্ধুগণ, আমরা কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে, কিন্তু এখনো পর্যন্ত নানা ধরনের অপশক্তি, নানা ধরনের চক্রান্ত আমাদের প্রিয় মাতৃভূমিকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে আমি মনে করি আমাদের পার্টির লাখো লাখো নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী, স্বাধীনতাকামী, দেশপ্রেমিক নেতাকর্মী সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, যে ঢেউ সৃষ্টি হয়েছে, একে প্রতিরোধ করার ক্ষমতা কোনো ষড়যন্ত্রকারীদের থাকবে না। কারণ রাজনৈতিক ষড়যন্ত্র রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে, এবং সেই রাজনীতি আমাদের আছে। সেটা হচ্ছে আমরা জাতীয়তাবাদী দল, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, আমরা জাতীয় স্বার্থ, দেশের অর্থনীতি, দেশের সার্বভৌমত্ব যে আমাদের কাছে নিশ্চিত, এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। তাই এই জনগণের এই দুর্বার আন্দোলনের সামনে, আজকে সারা বাংলাদেশের দুর্বার গতির সামনে, সারা বাংলাদেশে ধানের শীষের যে জোয়ার সৃষ্টি হয়েছে, যে প্লাবন সৃষ্টি হয়েছে, তাকে রোধ করার ক্ষমতা কারো নাই। হাত দিয়ে যেমন সূর্যকিরণ ঠেকানো যায় না মানুষকে, ঠিক তেমনি ষড়যন্ত্র করে জনতার অগ্রগতিকে কখনো রোধ করা যায় না।
কারণ আমরা দেখেছি সেটা জুলাই আন্দোলনের মাঝ দিয়ে। জুলাই আন্দোলনের আগে আমাদের এত লোক তো দূরের কথা, আমরা 10 জন লোক এক জায়গায় বসতে পারিনি, আমরা একটি ইফতার পার্টি করতে পারি নাই, আমরা মানববন্ধন করতে পারিনি। মানববন্ধনের মাঝ থেকে আমাদের ধরে নিয়ে গেছে, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে গিয়ে গুম করে ফেলেছে, শিশু সন্তানকে মায়ের সামনে আছাড় দিয়ে মেরে ফেলেছে। এবং এই পরিস্থিতির মাঝেও হেলিকপ্টারে চড়ে চড়ে আমাদের তরুণ ছাত্ররা, মুক্তি পাগল ছাত্রছাত্রীদের তারা হত্যা করেছে, জনতাকে হত্যা করেছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো অপশক্তিকেই এদেশে সেই ফ্যাসিবাদী শক্তি কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। ফ্যাসিস্ট শক্তির পতন হয়েছে একটি নতুন জাগরণ নিয়ে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা তারা আজকে আমরা আন্দোলনের সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি। মনে রাখবেন, রাজনীতি হচ্ছে একটি রক্তপাতহীন যুদ্ধ, এবং যুদ্ধ হচ্ছে রক্তপাতময় রাজনীতি। আমরা এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে, এবং এই যুদ্ধে জয়ের মাঝ দিয়েই আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ আমরা প্রবেশ করব, আমরা পালন করব। তাই আগামী 12 তারিখ, এই 12 তারিখ হচ্ছে শুধুমাত্র একটি জাতীয় আমাদের নির্বাচন তো বটেই, কিন্তু এই নির্বাচনের অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে যে এই নির্বাচনই হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার একটা নতুন সোপান সৃষ্টি করা। তাই আসুন আমরা সবাই মিলে এই নির্বাচনকে অর্থবহ করার জন্য আমাদের প্রতিটি সিটে সমস্ত প্রকার বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের সমস্ত প্রার্থীকে এই গেটার যশোরবন গেটার কুষ্টিয়ার 22টি আসন, খুলনার যে কয়টি আসন আছে, এবং সারা বাংলাদেশে আমি মনে করি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কমপক্ষে 250 সিট নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে, এবং তারেক রহমানই আগামী দিনে প্রধানমন্ত্রী হবে। আপনারা তাই আজকে এই মাঠে যারা এসেছেন, অনেকে এই মাঠে এখনো প্রবেশ করতে পারেন নাই, অথচ ইতিমধ্যেই তিল ধরার জায়গা নাই। এটা একটি অভূতপূর্ব দৃশ্য। এই দৃশ্য যশোরের বুকে ইতিপূর্ব হয়েছে, কিন্তু আজ কিন্তু একটি নতুন সাজে সেজে উঠেছে বাংলাদেশ। শুধু একটি মাত্রই কারণে, আমরা তো অনেক বঞ্চনার পরে, অনেক কষ্টের পরে, অনেক সংগ্রামের পরে, অনেক ত্যাগের পরে আমরা আজকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আজ সেই শুভ দিন, আগামী 12 তারিখে। আপনারা 12 তারিখের জন্য সবাই মিলে প্রস্তুত থাকবেন। আমাদের অনেকে এখানে বলেছেন যে 12 তারিখে সারাদিন আপনারা ধানের শীষে ভোট দিন, ঐক্যবদ্ধভাবে ভোট দিবেন। মনে রাখবেন, এই নির্বাচন কোনো প্রার্থীর নয়, এই নির্বাচন একটি আদর্শের, এই নির্বাচন একটি সংগ্রামের, এই নির্বাচন একটি নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার। অতএব এই নির্বাচনের সাথে আর যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ, বেগম খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ, সারা বাংলার ধানের শীষের সাথে আমি বিশ্বাস করি না যে কেউ এই ধানের শীষের সাথে বেইমানি করবে, ধানের শীষের সাথে ধানের শীষকে ভোট দেবে না, এটা আমার বিশ্বাস নয়। আপনারা বিশ্বাস করেন তো? সবাই হাত উঁচু দেখেন। সারা বাংলায় ধানের শীষ, সারা বাংলায় ধানের শীষ। 12 তারিখে সারাদিন ধানের শীষে ভোট দিন। অতএব এই ধানের শীষে নিয়ে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের দিন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এমন একটি পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন, একদিকে একটি শক্তি পালিয়ে গেল 71 সালের 25শে মার্চে রাতের বেলা, পাক বাহিনীর কাছে ধরা দিয়ে পালিয়ে গেল, অন্য সবাই পালিয়ে গেল। সমস্ত মানুষের উপরে যখন হানাদার পাক বাহিনী তারা ঝাঁপিয়ে পড়ল, মানুষ দিশেহারা, কোনো নেতৃত্ব দেওয়ার লোক নাই, কোনোখান থেকে কেউ বলছেন আমরা কি করব। ঠিক তেমনি তখন আমরা যৌবনপ্রাপ্ত, আমার বয়স তখন 23 বছর,
আমাদের এখানে আমাদের ভাবি আছেন নার্গিস বেগম, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমাদের এই দলের উচ্চ পর্যায়ের নেত্রী নার্গিস বেগম, তিনিও তখন 23 বছরের বয়স, কারণ আমরা একই বয়সী হব, ভাবি আর আমি এক বয়সী। অতএব সেই সময় হঠাৎ করে চট্টগ্রাম কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে একটি দীপ্ত কণ্ঠে শব্দ ভেসে আসলো যে আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। এই যে সময়টা, এই ঘোষণার সাথে সাথে সারা বাংলাদেশে সমস্ত মানুষ কিন্তু স্বাধীনতাকামী মানুষ আবার বিপুল বিক্রমে গর্জে উঠল এবং 71-এর স্বাধীনতা যুদ্ধ একটা জনযুদ্ধে পরিণত হলো। সেই 71-এর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি রণাঙ্গনে তিনি যুদ্ধ করেছেন। আর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেই যুদ্ধে পাক বাহিনীর থেকে বেরিয়ে এলো, রাজারবাগ পুলিশরা বেরিয়ে এলো, বিভিন্ন জায়গার সরকারি কর্মচারীরা, বিভিন্ন মহকুমার এইচওরা, তারা সবাই বিদ্রোহ করলো এবং চারিদিকে বিদ্রোহের আগুন যখন জ্বলে উঠলো তখন সেই যুদ্ধটা নতুন গতি সঞ্চারিত হলো। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার 79 সালে যখন সিপাহী জনতার বিপ্লবের মাঝ দিয়ে ক্ষমতা আসলেন, ক্ষমতা এসেই তিনি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি কৃষি বান্ধব বিভিন্ন কর্মসূচি নিয়ে এলেন। তিনি অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি এবং খাল খনন, তিনি গ্রামীণ শিল্প প্রতিষ্ঠা করা এবং মানুষের মাঝে যাতে নতুন উদ্যম শুরু হলো, সেই নতুন উদ্যমের আভাস পাওয়া যাচ্ছে। তারই দিক পাচ্ছে বাংলাদেশের মানুষ, তারই সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের মাঝে। আমরা আশা করছি যে একটু পরেই হেলিকপ্টার নামবে, অতএব হেলিকপ্টার নামলেই এখানে তারেক রহমান আসবে। অতএব তারেক রহমানের অতএব আর মাত্র 2-3 মিনিট থাকবে এবং সেই 2-3 মিনিটের মধ্যেই 5 মিনিটের মধ্যেই 5 মিনিট তারেক সাহেব এখানে এসে পড়বেন। আপনারা যারা মাঠে প্রবেশ করছেন আপনারা যার যার জায়গায় বসে পড়বেন এবং ফেস্টুন ব্যানার আপনারা নামিয়ে রাখবেন এবং নেতাকে শ্রদ্ধা দেবেন এবং গভীর মনোযোগ দিয়ে যতক্ষণ উনি বক্তৃতা করবেন সেই বক্তৃতা শুনবেন। যশোর যে একটি ডিসিপ্লিন জেলা, যশোরের মানুষ যে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির মাঝ দিয়ে তার যে নতুন চিন্তা ভাবনা সেইটা আপনারা দেখতে পাবেন আজকের এই যশোরের সুশৃঙ্খল শান্তিপ্রিয় সমাবেশের মাধ্যমে। আমি এখন আমাদের অনিন্দ ইসলাম অমিত, আমি এখন অতএব আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে ছাত্রদল, এই যে সবুজ ক্যাপ ছাত্রদল, লাল সবুজের পতাকায় ছাত্রদল, তাহলে আমাদেরকে শৃঙ্খলার সাথে থাকতে হবে। আমাদের নেতা 5 মিনিট হয়েছেন ট্রাই করেছেন, তাহলে আর 15 মিনিট সময় লাগবে এইখান থেকে আসতে, আর 10 মিনিট 25 মিনিট। এই 25 মিনিট আমরা আমাদের মতো করে মাঠ সাজিয়ে নেব তারেক রহমান সাহেবের ফুলের বাগান। আচ্ছা, এই আমাদের প্রিয় নেতা দক্ষিণবঙ্গের কৃতি সন্তান তরিকুল ইসলামের সৈনিক কারা? হাত তুলে বলেন তো তরিকুল ইসলামের সৈনিক কারা? আচ্ছা, তরিকুল ইসলামের সৈনিকরা মাঠ কি শৃঙ্খলার ভিতরে রাখে না? তাহলে সবাইকে বসে যাইতে হবে। যারা বসবেন না তারা বুঝবো। এই ছাত্রদল টুপি দিয়ে হাতে দেন, টুপি দিবেন শৃঙ্খলার সাথে, এভাবে ফিক্কে মারবেন না। এই যে বসেন, এই যে সাদা গেঞ্জি বসেন। এই যে হুজুর ভাইরা বসেন। এই হলুদ ক্যাপ বসে যান। হলুদ ক্যাপ দেখি কত সেকেন্ডের ভিতরে বসতে পারে, ছাত্রদল আপনাদের পিছনে যে লাল ক্যাপ গুলো ওদেরকে একটু বসতে বলেন।
এই যে সাদা শার্ট, বসেন, বসে যান, বসতে হবে। নেতৃবৃন্দ গাছের নিচে থাকবেন না। এই এই যশোরের মাটিতে অমিন্দ ইসলাম অমিতের সৈনিকরা কারা? অনিন্দ ইসলাম অমিতের সৈনিকরা কি দাঁড়ায় থাকে? দেখি কারা কারা দাঁড়ায় রয়েছে। এই যে এই সাদা গেঞ্জি, এই সাদা শার্ট, এই ছাত্র দলের পাশে সাদা শার্ট, এই বসো, এই ছেলে বসো। এই নার্গিস কাকি সৈনিক কারা? নার্গিস কাকি সৈনিক কারা? বসেন। তারেক রহমান সাহেবকে যারা ভালোবাসেন তারা মাঠ কানায় কানায় বসে থেকে ভরে দিবেন ইনশাআল্লাহ। আমি আজকের এই জনসভায় সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যশোরে ইতিপূর্বে বহু সমাবেশ করেছি। আমরা প্রমাণ করছি বাংলাদেশে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। সেই কারণে আর কয়েক মিনিটের মধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করবেন। আপনারা একজনও উঠে দাঁড়াবেন না। যারা যেখানে আছেন সবাইকে বসার জন্য অনুরোধ করছি। সবাইকে বসেন এবং পিছনের লোককে দেখার সুযোগ করে দিন। আজকে আমি আসার পরে একজন উঠে দাঁড়াবেন না। যে যেখানে আছেন আর 15 মিনিট সময় দেবেন। আমি মনে করি আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের এই সমাবেশ, সকলের এই জনসভা সফল করার জন্য আপনাদের সকলের ভূমিকা প্রত্যাশা করছি। জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যশোরের ঐতিহাসিক সম্মেলনের এই সভার নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, এই সভার প্রধান অতিথি আসছেন আমাদের প্রিয় নেতা, আপামর জনসাধারণের নেতা, মা বোনদের নেতা, শহীদ জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান। এখানে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত প্রার্থীগণ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত প্রার্থীগণ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই মাঠে উপস্থিত যশোর জেলা এবং কুষ্টিয়া গ্রেটার যশোর, গ্রেটার কুষ্টিয়ার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, উপস্থিত সবাইকে আমি কুষ্টিয়া জেলার গণমানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি বলতে চাই যে আজকে এই নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ধ্বংস করার জন্য একটা গ্রুপ চেষ্টা করছে, একটি রাজনৈতিক দল চেষ্টা করছে। আমি নাম বলতে চাই না, তবে এইটুকু বলবো, 12 তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে সেই ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি ঘষে দেবেন আপনারা। এটা আপনাদের কাছে আহ্বান থাকলো আমাদের। আপনারা জানেন সেই ষড়যন্ত্রকারীরা কি করছে, গ্রামে গ্রামে যাচ্ছে, আমাদের মা বোনদের কাছে যাচ্ছে, একটা ছোট্ট বই হাতে করে, এটা কোরআন না অন্য কিছু আমরা জানি না, মা বোনদের গায়ে ছোঁয়াচ্ছে, বলে এটা শপথ করেন, অমুক মার্কায় ভোট দেন, আপনাদের বেহেশতে পাঠায় দেবো, জান্নাতে পাঠায় দেবো, এই ঘোষণা করছে। স্বয়ং রাব্বুল আলামিনের নবী আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী স্বয়ং রাসূল বলেছেন আমাদের বেহেশতে পাঠাতে পারে স্বয়ং আল্লাহ তাআলা। নবী বলছেন আল্লাহ তাআলা পাঠাতে পারেন, আমরা পাঠাতে পারি না। কিন্তু এই ফক্কররা বেহেশতে পাঠাচ্ছে। এই ফক্করের দল কারা? তাদের ষড়যন্ত্র 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আপনারা রুখে দেবেন, এই কামনা আমরা করি ইনশাআল্লাহ। আপনারা জানেন নবীকে তার এক সাহাবা জিজ্ঞেস করেছে, হে নবী আপনি কি বেহেশতে যাবেন? নবী বলেছেন, দিস ইজ নট মাই লুকআউট, দিস ইজ অলমাইটি আল্লাহ। আল্লাহ জানেন
কে বেহেস্তে যাবে? কিন্তু আজকে এই ফকরা কাঠমালুর দল তারা বেহেস্তে পাঠায় দিচ্ছে, বেহেস্তে পাঠায় দিচ্ছে লোককে। এটা কি সম্ভব? কোন মানুষ কি বলতে পারে আপনার বেহেস্তে পাঠায় দেবো? কিন্তু এরা বলছে ষড়যন্ত্র করছে এই নির্বাচনের বিরুদ্ধে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র রাস্তা হলো আপনারা 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আপনারা সেই ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি দিয়ে দেবেন। এই কথা বলি। আমাদের নেতা তারেক রহমান সাহেব আসবেন এখানে। তারেক রহমান সাহেব যে ফ্যামিলি 2 বছর আগেই ঘোষণা করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, চাষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ছেলে মেয়েদের লেখাপড়ার কার্ড, এই সমস্ত দেওয়ার প্রতিশ্রুতি তিনি তখন করেছেন। আমরা বলতে চাই, আমরা যদি এই নির্বাচনে মেজরিটি পার্টি হয়ে আত্মপ্রকাশ করতে পারি, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সেই সব প্রতিশ্রুতি পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার গঠন হবে। এই সরকার বাংলাদেশের যে সমস্ত সমস্যা আছে এই সব সমস্যা সমাধান করবেন, বিদেশিদের সাথে সম্পর্ক ভালো স্থাপন করবেন। যে সম্পর্ক ডুবিয়ে দিয়ে গিয়েছে আওয়ামী লীগ একটা দেশের দালালি করে, সেই দালালরা উচিত শিক্ষা পেয়েছে। সেই দালালদের একটা এমপি দেশে নাই, সব পালাইছে। কিন্তু আমরা তো পালাইনি, আমরাও তো এমপি ছিলাম, আমরা ক্ষমতাচ্যুত হয়েছিলাম, আমরা জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে, জনগণের নেতৃত্বে, জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ থাকবো। আমরা এটা বলতে চাই, আমাদের কুষ্টিয়া, যশোর, গ্রেটার কুষ্টিয়া, গ্রেটার যশোরের মানুষ এখানে আছেন। আমরা অনেক দিন রাজনীতি করি, 60 বছর হয়েছে রাজনীতি করি। আমার বয়স অনেক হয়েছে, 73 বছর হয়েছে। সেই ছোটবেলা থেকে রাজনীতি করি। এই রাজনৈতিক কর্মী হিসাবে এইটা বলতে চাই, এই হাসিনা 5 বছর 7 মাস 19 দিন আমাকে জেল খাটিয়েছে। কি কারণ? কারণ একটাই, যে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। এই জন্যে অনেক নেতা আছেন যারা জেল, জুলুম, অত্যাচার সহ্য করেছেন, এই মঞ্চেই বসে আছেন। সেই মঞ্চে সেসব নেতাদের পক্ষ থেকে এবং কুষ্টিয়ার জনগণের পক্ষ থেকে, যশোর জেলার জনগণের পক্ষ থেকে এই আহ্বান জানাতে চাই, যত ষড়যন্ত্র হোক আমরা একত্রিত হয়ে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ। এই কথা আমরা বলতে চাই। আপনারা কি একমত এ ব্যাপারে? হাত তুলে দেখান, 2 হাত তুলে, মা বোনরা সবাই হাত তোলেন। ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী 12 তারিখের নির্বাচনে মেজরিটি পার্টি হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করব। সেই সরকার বাংলাদেশের যে সমস্ত কাজ বাকি আছে ইনশাল্লাহ সেই কাজ করবে এই আশা রেখে এবং তারেক রহমানকে আকুল আবেদন জানিয়ে এবং তার সমর্থন দিয়ে আমরা যশোর কুষ্টিয়ার লোক এই আবেদন জানাচ্ছি, উনি যেন ভালো থাকেন, ভালো স্বাস্থ্য থাকে, টিকে থাকেন, বেঁচে থাকেন। আমরা সমস্ত ষড়যন্ত্র আপনার নেতৃত্বে মোকাবেলা করব। এই কথা বলে আপনাদের সবাইকে আবার কুষ্টিয়ার জনগণের পক্ষ থেকে, আমার নির্বাচন এলাকা সহ কুষ্টিয়ার জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুমি ভাইকে। সংগ্রামী সাথীরা, প্রধান অতিথি মঞ্চে এসে উনি বক্তব্য রাখবেন, তাই প্রধান অতিথির বক্তব্যের আগেই এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং আজকের এই সভার সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু। জনাব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপশহর এই কলেজ ময়দানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখা আহত
চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়ার সকলের সমন্বয়ে আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন জনাব তারেক রহমান, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপিকা নার্গিস বেগম, ভাইস সহ সভাপতি বাবু নিতাই রায় চৌধুরী, আমাদের রুমি ভাই সহ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও আজকের নির্বাচনী যুদ্ধে যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সকল সংসদীয় আসনে সে সমস্ত বন্ধু সহ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক সহ আজকের এই জনসমাবেশে যশোরের আজম্য সংগ্রামী মানুষের একাংশ সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আগামী 12 তারিখে বাংলাদেশের একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই যারা বাংলাদেশের মানুষ সবাই জানেন দীর্ঘ 17 বছর বাংলাদেশে নির্বাচন নামক প্রতিষ্ঠানটাকে ধ্বংস করা হয়েছিল। নির্বাচন মানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুগত কিছু ব্যক্তি আর বিভিন্ন অঞ্চলের দুর্বৃত্তরাই নির্বাচন নিয়ন্ত্রণ করত। নির্বাচন দিনের নির্বাচন রাতে অনুষ্ঠিত হতো, জনগণের মতামতকে পদদলিত করা হতো, জনগণের মতামতকে পদদলিত করা হতো, জনগণের রায়ের প্রতি কখনোই সম্মান প্রদর্শন করা হয় নাই। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতৃবৃন্দ দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইকে আমরা বেগবান করেছি, লড়াইকে সারিত করেছে। অনেক সহযাত্রী বন্ধুরা এই জুলাই আন্দোলনে আত্মহতি দিয়েছে, আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে যে বুলেটকে আলিঙ্গন করেছে, আত্মসমর্পণ করে নাই। অনেক বন্ধুরা 8 বছর 10 বছর আপনার আয়না ঘরে বন্দী করে রেখেছে। ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ অনেক বন্ধুদেরকে আপনারা জানেন হত্যা করেছে, গুম করেছে। আমাদের নাজমুল ইসলাম সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দকে বিভিন্নভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। আমাদের আবদার ফারুক, ফেরদৌস হোসেন, আশিকুর রহমান আকুল, কেশবপুরের আবু হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। এই ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল একটি নির্বাচন, যে নির্বাচন জনগণ তার মতামতের প্রতিফলন ঘটবে, মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। প্রিয় বন্ধুরা, এই লড়াই দীর্ঘ পথে কোনো মসৃণ পথ না, চড়াই উতরাই পার হয়ে আমাদের এই কাঙ্ক্ষিত জায়গায় আসতে হয়েছে। আজকে অনেকেই দাবি করেন যে আমরা কয়েকদিনের বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশকে এই ফ্যাসিবাদ বিরোধী বা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন একটি আন্দোলন একদিনে সম্পন্ন হয় না, দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে, বিভিন্ন ত্যাগ এবং তিতিক্ষার মধ্যে দিয়ে, অসংখ্য বন্ধুদের জীবন দেওয়ার মধ্যে দিয়ে একটি চূড়ান্ত বিজয় অর্জন হয়। সেই বিজয় 5ই আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। প্রিয় বন্ধুরা, আমরা চেয়েছি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বীজ বপিত হবে। যে গণতন্ত্র আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের বীজ বপন করেছিলেন। আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী
আন্দোলন করে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছিলেন। আবার আপনারা দেখলেন 17 বছর এই ফ্যাসিস্ট বাংলাদেশে জগদ্দল পাথরের মতন জনগণের উপরে চেপে বসেছিল। বাংলাদেশে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ অব্যাহত ছিল। সেখান থেকে মুক্তির জন্য আমার প্রিয় নেতা, আজকের যিনি আমাদের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান, বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করেছে, কষ্ট করেছে, কর্মীদেরকে আগলে রেখেছে, কর্মীদেরকে সংগঠিত করেছে, বিজয়ের দ্বার প্রান্তে এনেছে। আজকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। সেই নির্বাচনে যেখানে যে অবস্থায় আমাদের ধানের শীষের প্রার্থী যেখানেই আছে, সেখানেই ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে যাবেন। এখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মঞ্চের দিকে আসছে। আপনারা কেউ উঠে দাঁড়াবেন না। আমি যশোর জেলা বিএনপির সভাপতি হিসাবে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছে, আমাদের যে শিষ্টাচার, আমাদের যে ঐক্য, সেটি প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই নেতা এসে গেছে, মার্কা হবে। হাতে তালি দিয়ে একসাথে বলতে হবে, তারেক রহমানের মার্কা হবে। আগামী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের মার্কা আছে। ওই বলে তো সেই মার্কা। কোন মার্কা? একই সাথে তাল মিলিয়ে লড়তে হবে, জিততে হবে। মার্কা কি রে? ও ভাইয়েরা, ও মাসিরা, ও পিসিরা, ও চাচারা, চাচাই রকই চাচি রে। তারেক রহমানের আগমন, একসাথে হাতে তালি দিয়ে তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, রাষ্ট্রনায়কের আগমন, তারেক রহমানের আগমন, জুলাই আগস্ট নায়কের আগমন, তারেক রহমানের আগমন। একসাথে স্লোগান হবে, চাচাই কয় চাচি রে, ধানের শীষে ভোট দে। চাচাই কয় চাচি রে, ধানের শীষে ভোট দে। খালা কয় খালু রে। তারেক রহমানের আগমন, যশোরের মাটি দিয়ে হাতে তালি দিয়ে তারেক রহমানের আগমন, 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 তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা, বীর বাঙালির মার্কা। ভোট দেবো ভাই কিসে? ভোট দেবো মা কিসে? ভোট দেবো ভাই কিসে? ভোট দেবো বোন কিসে? ভোট দেবো মা কিসে? ভোট দেবো ভাই কিসে? ভোট দেবো মা কিসে? ভোট দেবো মা কিসে? ভোট দেবো বোন কিসে? হাতে তালি। ভোট দেবো মা কিসে? ভোট দেবো বোন কিসে? ভোট দেবো ভাই কিসে? জনগণের মার্কা, বীর বাঙালির মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, গণতন্ত্রের মার্কা, তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা, শ্রমিকের মার্কা, কৃষকের মার্কা, মা বোনদের মার্কা, তোমার আমার মার্কা। তারেক রহমানের মার্কা, একসাথে হাতে তালি দিয়ে তারেক রহমানের মার্কা, তারেক রহমানের মার্কা, তোমার আমার মার্কা, উন্নয়নের মার্কা, উৎপাদনের মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, গণতন্ত্রের মার্কা, পেশাজীবীর মার্কা,
শ্রমিক ভাইদের মার্কা। ধন্যবাদ সকলকে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আসন গ্রহণ করেছে। আমরা সকলে আরেকবার করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথীরা, এই সবাই এখানে আপনারা বসে যান নিজ নিজ আসনে, সিট ছেড়ে কেউ উঠবেন না, সবাই সিটে বসে যান। আপনারা বসে পড়েন। সংগ্রামী সাথীরা, আমাদের প্রিয় নেতা যার অপেক্ষায় আমরা রাত্রের থেকে এখানে অপেক্ষা করছি, আপনারা দীর্ঘ সময় ধরে ইনশাল্লাহ আপনাদের সামনে আমাদের নেতা এসে পৌঁছেছেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত। বক্তব্য নিয়ে আসছেন জনাব অনিন্দ ইসলাম অমিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, উপস্থিত আজকের আয়োজনের মধ্যমণি, যার ডাকে গণতন্ত্রকামী মানুষ এই দীর্ঘদিন দীর্ঘ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যার ডাকে লড়াই করতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 50 লক্ষের অধিক নেতাকর্মী মিথ্যা মামলায় বারবার জর্জরিত হয়েছে, যার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে যে আমাদের দলের 7 শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, যারা আজও তাদের প্রিয়জনের কাছে ফেরত আসেননি। আমরা জানি না আদৌ তারা বেঁচে আছেন কিনা, মারা গেলেও তাদের মৃত্যুর দিনটি প্রিয়জন জানতে পারেননি। যার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার, বাংলাদেশের মানুষের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করতে যে আমাদের 5000-এর উপর নেতা কর্মী জীবন দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমান মঞ্চে উপবিষ্ট মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এবং যশোরের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সেই 22 জন সহযোদ্ধাবৃন্দ, এই 7 জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা কর্মী, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সহযোদ্ধাবৃন্দ, গণতন্ত্রকামী মানুষের একাংশ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা প্রিয় নেতার কাছ থেকে আগামী দিনের রাষ্ট্র গঠনে আমাদের পরিকল্পনার কথা শুনতে চান। আর গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই আপনারা আমার কথা শুনবার জন্য অপেক্ষা করছেন না, তাই আমি আজ বক্তব্য রাখবো না। প্রিয় নেতা, দক্ষিণ পশ্চিমাঞ্চল দীর্ঘ 18 বছর উন্নয়ন বঞ্চিত। আপনার পিতা এবং আপনার মরহুম মাতা যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের আনুকূল্যে আমাদের এই অঞ্চল উন্নয়নের ছোঁয়ায় বিকশিত হয়েছে। 18 বছর যাবৎ আমরা সরকারি আনুকূল্য থেকে বঞ্চিত। আমাদের কি প্রয়োজন এ কথা বলে আমি সময় ক্ষেপণ করতে চাই না। আপনি এ বাংলাদেশের মাটির সন্তান, জনগণের কি প্রয়োজন আপনি আমাদের চাইতে ভালো জানেন। আর তাই 2023-এই আপনি রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করতে পেরেছিলেন।
আমি তাই বলবো না যশোরের ভবদহ সমস্যার সমাধান করবার কথা, আমি তাই বলবো না যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবার কথা, আমি তাই বলবো না নওপাড়া নৌবন্দর প্রতিষ্ঠা করবার কথা, আমি তাই বলবো না ঝিনাইদহ একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা, আমি তাই বলবো না দর্শনীয় স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেবার কথা, আমি তাই বলবো না কুষ্টিয়ার চাহিদা পূরণের কথা, কারণ আমি জানি এই মাটির প্রতিটা প্রয়োজন আপনার জানা। আমি তাই শুধু এটুকুই বলবো, এই জনগণ যদি আগামী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ প্রতীকে তাদের আস্থা ব্যক্ত করে, যদি আল্লাহ পাক এই জনগণের প্রতিনিধিত্ব করবার তৌফিক আমাদেরকে প্রদান করেন, সেই দিন এই জনগণের দাবি নিয়ে যদি বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন, নিশ্চয়ই জনগণের সেই দাবি আপনি মন দিয়ে শুনবেন এবং আপনার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই নিশ্চয়ই আপনি সেটি পালন করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনার ব্যস্ত সময়ের মধ্যে, আপনার অত্যন্ত শারীরিক অসুস্থতার মধ্যে থেকেও আপনি আমাদেরকে সময় দেবার জন্য এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাটি মানুষের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। আমাদের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব অনিন্দ ইসলাম আহমেদ। সংগ্রামী সাথীরা, আপনাদের দীর্ঘ সময়ের অপেক্ষা আমাদের সেই নেতা, কাঙ্ক্ষিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, দলীয় সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার বিগত প্রায় 1 যুগেরও বেশি সময় আগে কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকার বিগত প্রায় 1 যুগ আগে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে প্রয়োগ করার, যার জন্য গত 1 যুগে হাজারো মানুষ গুম খুন খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেই অধিকার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে যাচ্ছে। কিন্তু এই অধিকারকে আদায় করার জন্য বহু মানুষকে তার জীবন উৎসর্গ করতে হয়েছে, বহু লক্ষ মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে এই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে জীবন বাজি রেখে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। একইভাবে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করেছি। আমরা দেখেছিলাম স্বৈরাচারের সময়, যেই স্বৈরাচার 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছিল, আমরা দেখেছিলাম সেই সময় কিভাবে এই দেশের মানি গুণী সম্মানী মানুষদেরকে
কথায় কথায় তারা তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করত। আমরা দেখেছিলাম কিভাবে ভিন্ন মতের রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করত তারা। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্টের পরে আমরা ধরে নিয়েছিলাম বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে যে দলগুলো রাজনীতি করছে তারা জনগণের মান মর্যাদা সম্মান অক্ষুণ্ণ রেখে কথা বলবে এবং রাজনীতি করবে। কিন্তু আমরা কষ্টের সাথে খেয়াল করলাম যে একটি রাজনৈতিক দল 5ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যায়। একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না। কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে, দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসলো যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে। শুধু তাই নয়, গতকাল আমরা দেখলাম, প্রিয় ভাই বোনেরা, গতকাল আমরা দেখলাম সেই নেতা, সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা, যে মায়েরা কর্মজীবী, সংসার চালানোর জন্য, সংসারকে ধরে রাখার জন্য, সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে, কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী বেবি খাদিজা, উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন, উনিও ব্যবসা করতেন। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই আপনাদের কম বেশি জানা আছে। সেই বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল, তাদের লোক লস্কর, যত রকম সরঞ্জাম ছিল যুদ্ধের, খাবার দাবার সকল কিছুর আয়োজন করেছিল হযরত আয়েশা তার অবস্থান থেকে। শুধু তাই নয়, বদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা হযরত আয়েশার মাধ্যমেই করা হয়েছিল। সেদিন যেই নার্সিং সিস্টেম আমরা এখন দেখি, সেই নার্সিং সিস্টেম সেই সময় হযরত আয়েশার নেতৃত্বে হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাটি বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী, কর্মজীবী মা, কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে। প্রিয় ভাই বোনেরা, যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণ করে, তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ
ভালো কিছু আশা করতে পারে? তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয়। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে, অ্যাকাউন্ট হ্যাক হয়নি। অর্থাৎ কি দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জলজ্যান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে। যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমার প্রশ্ন, তাদের দলেও তো তাদের নারী কর্মী আছে বলে শুনেছি, তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায়। তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে? প্রিয় ভাই বোনেরা, বিএনপি সবসময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না। আজকে যেই গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে, এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে? এই গার্মেন্ট শিল্প তো বাংলাদেশের নারীরা চালাচ্ছে। গার্মেন্ট শিল্পের মধ্যে অন্তত 50 লাখেরও বেশি নারী শ্রমিক কাজ করছে। তাদের প্রতিদিনকার কষ্টের ফলেই আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, এই নারী সমাজকে শুধু সহযোগিতা না, তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি বাংলাদেশের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। আজ দেশনেত্রী খালেদা জিয়ার দল হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি তথা ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের সকল মায়েদের কাছে, সকল গৃহিণীদের কাছে ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গৃহিণী বা মা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ন্যূনতম একটি সুযোগ বা সুবিধা পাবে। প্রিয় ভাই বোনেরা, কারণ আমরা বিশ্বাস করি যে আজকে পুরুষের পাশাপাশি যদি নারীরা স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে, তাহলেই একমাত্র আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। অন্যথায় কোনোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেজন্যই আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা আশা কোনোভাবেই করতে পারি না যে বাংলাদেশ উন্নতি করবে। বাংলাদেশ তখনই উন্নতি করবে যখন নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে বিগত স্বৈরাচারের সময় যেভাবে এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, যেভাবে আমিরামি নির্বাচন করা হয়েছিল, যেভাবে নিশিরাতে নির্বাচন করা হয়েছিল, ওই যেই দলটির কথা বললাম, যারা নিজের দেশের সন্তানদেরকে, নিজের দেশের নারীদেরকে ঘরে আটকে রাখতে চায়, এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে।
কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। এরা এখন তাদের লোকজনকে মা বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য, বিকাশ নাম্বার নেওয়ার জন্য। এই খবর আছে আপনাদের কাছে? কাজেই তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে। আরে ভাই, আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব। আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে আপনারা মনে করেন যে আপনারা সৎ লোকের শাসন কায়েম করবেন? আপনারা সমগ্র জাতির সামনে মিথ্যে কথা বলেন যে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক ম্যাক কিচ্ছু হয় নাই। বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন। যারা নির্বাচনের আগেই জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য। প্রিয় ভাই বোনেরা, আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। সেই জন্য আজকে এখানে লাখো জনতার উপস্থিতিতে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল মা বোন এবং সকল ভাই বোনদেরকে, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সকল মানুষের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই। আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে, যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে। আবার প্রিয় ভাই বোনেরা, নতুন গল্প শুনছি, ইদানিং নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ হয়তো গত এক যুগ ভোট দিতে পারেনি, কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা না। 91 সালে ভোট দিয়েছে, 96 সালে ভোট দিয়েছে, 2001 সালে ভোট দিয়েছে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি আমরা রাজনীতি করি, বিএনপি রাজনীতি করে এই দেশের মাটির জন্য, এই দেশের মানুষের জন্য, এবং সেই জন্যই বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহর রহমতে যতবার সরকার গঠন করেছে প্রত্যেক সময় বিএনপি চেষ্টা করেছে এমন কাজ করতে যেই কাজগুলোর মাধ্যমে এই এলাকার মানুষের উন্নয়ন হয়। স্কুল কলেজ তৈরি করা, রাস্তাঘাট তৈরি করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু আমরা বিগত 15 বছর দেখেছি, বিগত 15 বছর আমরা দেখেছি কিভাবে দেশের মানুষকে তার এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই বৃহৎ অঞ্চল, এখানকার কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় অন্যতম একটি সমস্যা হচ্ছে বিভিন্ন খাল ছিল, বিভিন্ন বিল ছিল যেগুলা বন্ধ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি খাল প্রকল্পের কথা, উলসি খাল, মনে আছে? চিনেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই গেঞ্জি পরা ছবি নিশ্চয়ই এখনো অনেকের চোখের সামনে ভাসে। সেদিন উলসি খাল প্রকল্পের মাধ্যমে, উলসি খাল খনন করার মাধ্যমে শুধু উলসি খাল নয়, সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম হাজার হাজার খাল খনন করেছিলেন, যার সুবিধা এই দেশের কৃষক ভাইরা, এই দেশের কৃষক ভাইরা পেয়েছে। এবং শুধু কৃষক ভাইরাই নয়, তার ফলে কৃষক ভাইদের ফসলের উৎপাদন দ্বিগুণ হওয়ার ফলে তার সুবিধা দেশের সাধারণ মানুষে পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা উলসি খাল সহ সারা বাংলাদেশে খাল খনন শুরু করতে চাই। আপনারা কি আছেন আমাদের সাথে খাল খননে?
কারা কারা যাবেন আমাদের সাথে খাল খননে? ইনশাআল্লাহ আপনাদের সাথে খাল খননে আবার দেখা হবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটি প্রকল্প গ্রহণ করেছিলেন, জিকে প্রকল্প, জিকে প্রজেক্ট প্রকল্প। বিভিন্ন কারণে সেটি পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছে। আমরা চাই ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে সরকার গঠন করলে সেই প্রকল্প আবার আমরা চালু করতে চাই। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা সারা বাংলাদেশে মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই, ঠিক একইভাবে আমরা সারা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের হাতে কৃষি কার্ডও তুলে দিতে চাই। এই কৃষি কার্ডকে, এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে ন্যায্য মূল্যে আমরা সার, বীজ, কীটনাশক, ওষুধ, যেটি তার যে পরিমাণ জমি, ওই জমির জন্য যে পরিমাণ প্রয়োজন, সেইটি আমরা তার কাছে ঘরে দিয়ে আসতে চাই, ঘরে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদেরকে। এবং এই কৃষি কার্ডের মাধ্যমে শুধু যে এটাই পাবে তা না, কৃষি ঋণ থেকে অন্যান্য সকল কিছু অনেক সহজ হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু কৃষক কার্ডই নয়, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে পরে এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করবো ইনশাআল্লাহ। কারণ বিএনপি নির্বাচিত এই সরকার গঠন করলে সেটি হবে জনগণের সরকার, সেটি হবে এই দেশের মানুষের সরকার। এবং এই দেশের মানুষের সরকার হবে বলেই আমরা সেই সকল কাজ করতে চাই যে সকল কাজ করার ফলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, যশোর সহ, ঝিনাইদহ সহ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গার একটি বড় সমস্যা আছে। আমাদের তরুণ সমাজের সদস্য, যুব সমাজের সদস্য, অনেক সদস্য আছে শিক্ষিত, কিন্তু তাদের কর্মের সংস্থান নেই। আমরা এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছি যা আমরা এই জায়গাগুলোতে, আপনাদের স্ব জায়গাগুলোতে আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করব, যাতে করে আমরা আমার তরুণ এবং যুব সমাজের সদস্যদেরকে সেখানে ট্রেনিং দেওয়ার মাধ্যমে দেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, একই সাথে তারা যদি বিদেশে গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, সেভাবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা নারী মা বোনদের জন্য কি করব তাদের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা কৃষক ভাইদের জন্য কি করব তাদের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা আমাদের যুব সমাজের বা তরুণ সমাজের সদস্যদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইটি পার্ক নির্মাণ সহ, আইটিতে ট্রেনিং বৃদ্ধি করা সহ বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করার মাধ্যমে সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আমি আরেক শ্রেণীর মানুষ নিয়ে আপনাদের সামনে বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা অত্যন্ত সম্মানী মানুষ। এই মানুষগুলো আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদের সাথে সম্পর্কিত। জীবনে চলার বাঁকে বিভিন্ন সময় তারা আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন বিপদে আপদে। এই মানুষগুলো হচ্ছেন আমাদের মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেব এবং একই সাথে ভিন্ন ধর্ম যারা আছে তাদের যে ধর্মগুরু যারা আছেন সেই মানুষগুলো। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের ভোটে ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে পরে এই মানুষগুলোকে আমরা ধীরে ধীরে সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব, যেন তারা একটি সম্মানজনক অবস্থায় জীবন যাপন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। বিভিন্ন সময়ে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে আন্দোলন হয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য। সেই আন্দোলনের সময় আমরা কিন্তু কারো ধর্ম, বর্ণ কোনো কিছু দেখিনি। রাজপথ দখলের সময় আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে
যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ মিলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকে সফল করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে শান্তিতে বসবাস করতে চাই এবং আমরা সকলকে সাথে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এবং সেজন্যই যদি এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, এই দেশের যারা মালিক, অর্থাৎ আমরা যারা বিএনপি করে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এই দেশের মালিক কারা? কি ভাই, কারা? জনগণ। কাজেই মালিক যেহেতু জনগণ, কাজেই জনগণের যদি সমর্থন আমাদের পাশে থাকে, জনগণের যদি সমর্থন আমাদের সাথে থাকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, জনগণের সমর্থন হচ্ছে একটি রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় শক্তি। কাজেই আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতে এবং আমরা বাধ্য থাকি জনগণের কাছে জবাবদিহি করতে। এবং সেই জন্যই আমরা সকল সময় বলে থাকি জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, আমি এতক্ষণ বক্তব্যে আপনাদের সামনে আমাদের দলের কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, কিভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে চাই, সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে যশোর জেলায় যেহেতু অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, যশোর জেলায় একটি খুব সুন্দর শিল্প আছে। সেই শিল্পটি হচ্ছে ফুল চাষ। এখানে বহু মানুষ আছেন যারা এই ফুল চাষের সাথে জড়িত। প্রিয় ভাই বোনেরা, এই ফুলকে আমরা দেশের সীমানার ভেতরে শুধু রাখতে চাই না, আমরা চাই সেভাবে এই শিল্পকে গড়ে তুলতে, যাতে করে এই শিল্প ইনশাল্লাহ আগামী দিনে গার্মেন্টসের জামা কাপড় যেমন এক্সপোর্ট হয়, আমরা এই ফুল শিল্পকেও পৃথিবীর অন্য দেশে এক্সপোর্ট করতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে এই এলাকার আরেকটি শিল্প আছে। যদি আমরা এই শিল্পটিকে গড়ে তুলতে পারি, মানুষের যেরকম সমস্যার সমাধান হবে, একইভাবে কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমরা বহু পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হব। কি সেটি? সেটি হচ্ছে আখ চাষ। আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। চিনি কলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, আমরা চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে, আমরা চাই এই দেশের মানুষ নিজের উৎপাদিত চিনি এই দেশেই ব্যবহার করতে যাতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, এভাবেই আমরা ধীরে ধীরে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলা, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশকে আমরা পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই, যার ফলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা, আপনাদের সকলের কাছে আমার একটি জিজ্ঞাসা। এতক্ষণ আমি আপনাদের সামনে আমাদের পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম। আমরা দেশকে কিভাবে চিন্তা করছি সাজানোর জন্য, আমরা চিন্তা করছি দেশকে কিভাবে সুন্দরভাবে সামনের দিকে গড়ে তোলা যায়, আমরা চিন্তা করছি কিভাবে আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে, শুধু অর্থনৈতিকভাবে না, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কৃষক ভাইদের পাশে থেকে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের তরুণ এবং যুব সমাজের সদস্যদের বিভিন্ন রকম কর্মসংস্থা তৈরি করার মাধ্যমে তাদেরকে এই বেকারত্বের অভিশাপ থেকে বের করে নিয়ে আসার জন্য। আমরা চিন্তা করছি আমাদের ধর্মীয় সম্মানী ব্যক্তি যারা আছেন, সে যে ধর্ম নিয়ে হোক না কেন, তাদেরকে একটি সম্মানজনক
যাতে জীবনযাপন করতে পারেন তার ব্যবস্থা করার জন্য, এবং একই সাথে এলাকার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি আছে সেগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব সেটিও কম বেশি আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা। এখন আমার একটি জিজ্ঞাসা আছে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে জিজ্ঞাসা আছে, রেডি? জিজ্ঞেস করবো নাকি? করব? এতক্ষণ তো আমি আমার পরিকল্পনার কথা বললাম, কিন্তু এই যে এখানে 22 জন দাঁড়ান তো আপনারা একটু, 22 জন শুধু প্রার্থী যারা তারা দাঁড়াবেন, একটু ধানের শীষটা উঁচু করে দাঁড়াবেন। এই যে 22 জন, প্রমাণ স্বরূপ এই যে 22 জন ব্যক্তি যার হাতে আপনারা ধানের শীষ দেখতে পাচ্ছেন, এতক্ষণ তো আমার পরিকল্পনা করছি, কিন্তু এই 22 জনকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কে? আপনাদের পরিকল্পনা কে? কে আপনাদের পরিকল্পনা? ধানের শীষ না ধানের শীষ দিয়ে জেতানো এদেরকে? ধানের শীষ দিয়ে জেতানো। ধন্যবাদ, বসেন। এদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। 12 তারিখ পর্যন্ত আপনারা এই 22 জনকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ 12 তারিখে জিতলে বলে 13 তারিখ থেকে এরা খেয়াল রাখবে আপনার এলাকার উন্নয়ন, এরা খেয়াল রাখবে আপনার সমস্যার সবকিছু ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনরা, এই যে ভাই তোমরা স্লোগান দিচ্ছ, 1 মিনিট স্লোগান দিয়ে শক্তি শেষ করলে হবে না, এটা 12 তারিখে দেখাতে হবে। এই শক্তি, এই উৎসাহ, এই ঐক্যবদ্ধতা 12 তারিখে ব্যালট পেপারে প্রকাশিত হতে হবে। এবং একই সাথে যারা দেশের মানুষের সামনে মিথ্যে কথা বলে, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, এইভাবে মিথ্যে কথা বলে, যারা দেশের অর্ধেক মানুষকে অপমানিত করে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। জানেন তো তারা কারা? কারা? হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদেরকে বলবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার। আমরা দেখেছি কিভাবে 71 সালে দেশের মানুষকে রেখে তারা অন্যদিকে চলে গিয়েছিল, এবং তার কারণেই এত লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিল। আমরা দেখেছি যে 71 সালে তাদের ভূমিকার কারণে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হারিয়েছে। অবশ্যই এটা তো বলে কোনো লাভ নেই, এটাই তাদের ক্যারেক্টার। এবং সেই জন্যই যার নিজের দেশের প্রতি দরদ নাই, 71 সালে প্রমাণ হয়েছে, আবার আজও প্রমাণ হলো, এই দেশের মা বোনদের জন্য, এই দেশের নারী সমাজের জন্য এদের কোনো দরদ নাই। কাজে প্রিয় ভাই বোনরা, আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা কি বাংলাদেশকে আগামী দিন গড়ে তুলতে চাই? আচ্ছা, বাংলাদেশকে যদি আগামী দিন গড়ে তুলতে হয়, তাহলে একটি কাজ, একটি স্লোগান, করব কাজ, গড়ব দেশ। তারপরে সবার আগে বাংলাদেশ, করব কাজ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন এই নির্বাচনকে শুধু নির্বাচন দেখলে হবে না, এই নির্বাচনকে দেখতে হবে রাইট এবং রঙের দিন হিসাবে, দেশপ্রেমিক এবং দেশ বিরোধীদের দিন হিসাবে। এবং বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি, সকল সময় তারা দেশ প্রেমিকদের সমর্থন দিয়েছে, এবং তাই আমরা আল্লাহর রহমতে আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ বিএনপি 12 তারিখে আপনাদের সমর্থন পাবে, এবং আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা,
যাবার আগে আরেকটি কথা বলে যাই, খাল কাটতে যাবেন কে কে আমার সাথে? হাত তোলেন। ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচিত হলে পরে সরকার গঠন করে আমরা আসবো, খাল খনন কর্মসূচি শুরু করব। আমার সাথে থাকতে হবে সবাইকে, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। 12 তারিখ সারাদিন